উন্নত জীবনের আশায় মাদারীপুর, শরীয়তপুর এবং জামালপুরের বহু যুবক বিদেশে মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে সহকর্মীদের সঙ্গে। মাদারীপুর থেকে যুক্ত হব সহকর্মী আকাশ আহমেদ সোহেলের সঙ্গে। শরীয়তপুর থেকে মিরাজ শেখদার এবং জামালপুরে রয়েছেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন। প্রথমেই মাদারীপুরে একটু যেতে চাই। সোহেল, মাদারীপুরে ৬০ লাখ টাকা মুক্তিপণ দেওয়া হয়েছে সোহাগ মুন্সিকে, এখনও ফেরত পাওয়া যায়নি। তার পরিবারের স্বজনরা আসলে কি বলছেন, আর পুলিশ এই বিষয়ে কি বলছে? তামান্না, আমি রয়েছি মাদারীপুর জেলার রাজুর উপজেলার মজুমদারকান্দি গ্রামে। এই মজুমদারকান্দি গ্রামের যুবক সোহাগ মুন্সি কিন্তু দীর্ঘ ১ বছর আগে ইতালি যাওয়ার উদ্দেশ্যে পাড়ি জমান। তাকে কিন্তু ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে বন্দিশালায় আটক করা হয়। সেই বন্দিশালায় আটকে কিন্তু অমানবিক নির্যাতন করে। সেই নির্যাতনে তিনি গত শুক্রবার মারা যান বলে আমরা জানতে পেরেছি। গতকাল তার পরিবারের কাছে মৃত্যুর সংবাদ আসে। এ বিষয়ে একটু কথা বলবো আসলে তার ভাইয়ের সাথে। তার ভাই রয়েছেন আমাদের সাথে। তার ভাই জানাবেন আসলে এখন পর্যন্ত আপনার প্রশাসনের সাথে কথা বলেছেন কিনা, তারা কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, আর আপনাদের দালাল ছিল কে, আপনাদের কি বলেছিল এই মৃত্যুর ঘটনার আগে? প্রশাসনের সাথে কথা বলছি, তারা বলছে আইনগতভাবে আমরা ব্যবস্থা নিতে আছি, আসামিদের দ্রুত ধরা হবে। আর জুলহাস বর্তমানে আটক আছে, থানায় রিমান্ড চলতেছে, এটা বলছে আমাদের প্রশাসন থানা থেকে। আর নির্যাতন হয়েছে গত ১ বছর ও গেছে, যাওয়ার পরে এইভাবেই বরাবর নির্যাতন চলে আসছে। আসার পরে এই যে ১৫-১৬ দিন ধরে নিয়ে গেছে, ঘর ভাঙে ওদের মাফিয়ারা ধরে নিয়ে গেছে ১২ জন। এই অমানুষিক নির্যাতন যা দেখার মতো না। টর্চার করে, ভিডিও কলে ফোন দেয়, ফোন দিয়া উলঙ্গ অবস্থায় বোতল বাঁধা, সেই ভিডিও দেখায়, হাতে এইভাবে বাঁধা থাকে, সেগুলো দেখায় টাকা দাবি করে ২৭ লাখ। আমরা বলছি আমাদের তো কিছু নাই, আমাদের বাড়ি ঘর জমি আছে, তাই বিক্রি করতে সময় লাগবে, মিউটেশন চলতেছে, এই কথা বলছি যে ভাই একটু সময় দেন, আমাদের একটু সময় দেন। তো এইভাবে বলতে 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 রাখছি ওদের কয়েকদিন। রাখার পরে ওরা আর কি লাশ, আমার ভাই একটা ভয়েস দিছে আমাদের ফোনে না পাইয়া, আর এক বন্ধুর মোবাইলে ভয়েস দিছে যে আমাদের বাড়িতে একটু খবর জানাইস, যদি গত শুক্রবার ৮টার মধ্যে টাকা যদি না দেয় তাহলে কিন্তু আমাকে গুলি করে মাইরে ফেলাবে। যাই হোক, আমরা টাকা পয়সা ম্যানেজ করতেছি, আমরা মনে করছি হয়তো মারবে না, ১২ জন আছে, টাকার জন্যই তোরা নিছে। তো কালকে আমরা খবর পাইছি ওরে মাইরা কম্বল চাইয়া ওরে পানিতে ফেলাই দিছে, সাগরে ফেলাই দিছে। কথা বলছিলাম যে সোহাগ মুন্সি তার ভাইয়ের সাথে, তিনি যেমনটি জানাচ্ছিলেন আসলে যে জুলহাস, সেই জুলহাস দালাল কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছেন। এই জুলহাস নামে কিন্তু ১৫টির অধিক মামলা রয়েছে। যে যে জুলহাস, সে কিছুদিন আগে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। সেই গ্রেপ্তারের পরে কিন্তু সে এখন কারাগারে রয়েছে, এমনটি কিন্তু জানতে পেরেছি। এর আগে কিন্তু এই ভুক্তভোগী যারা রয়েছেন তারাও কিন্তু এই জুলহাসের গ্রেপ্তারের পরে প্রশাসনের সাথে যোগাযোগ করেছিলেন, জুলহাসের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন, তার বন্দিশালা থেকে ছাড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তারা কোনোভাবেই ছাড়তে রাজি হননি। আরো ২৭ লাখ টাকা দাবি করেছিলেন ৬০ লাখ টাকা নেওয়ার পরেও। এই ছিল মাদারীপুর থেকে সর্বশেষ। তামান্না। সোহেল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আলমগীরের সঙ্গে একটু কথা বলতে চাই। আলমগীর, জীবনের ঝুঁকি নিয়েও মানুষ বিদেশে যাচ্ছে, প্রশাসন আসলে কোনো তৎপরতা চালাচ্ছে কিনা তাদেরকে একটু সচেতন করবার জন্য? তামান্না, গেল ৭ মে উন্নত জীবনের আশায় কিন্তু জামালপুরের ৩ যুবক রাশিয়ায় পাড়ি জমায়। এর মধ্যে রয়েছে জামালপুর সদর উপজেলার গুদাসিমলা এলাকার আরমান আলী। এছাড়াও মাদারগঞ্জের যে ২ যুবক রয়েছে, মফিজ মিয়া এবং আরিফ হোসেন, তারাও কিন্তু একই সাথে এই উন্নত জীবনের আশায় রাশিয়ায় পাড়ি জমায়। তো পরিবার সূত্রে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে গেল ২৯ মে পর্যন্ত তাদের সাথে পরিবারের যোগাযোগ ছিল, অর্থাৎ যাওয়ার মাত্র ২৩ দিনের মাথায় কিন্তু পরিবার আর কারোর সাথে যোগাযোগ করতে পারেনি। পরবর্তীতে একটি অডিও বার্তার মাধ্যমে আমরা জানতে পারি যে জামালপুরের যে আরমান আলী, একটি অডিও বার্তার মাধ্যমে আমরা জানতে পারি যে দালাল চক্র তাদেরকে রাশিয়ায় নিয়ে যে কাজ দেওয়ার কথা ছিল, অর্থাৎ নির্মাণ শ্রমিকের কাজ না দিয়ে এয়ারপোর্ট থেকে তাদের পাসপোর্ট সহ অন্যান্য কাগজপত্র রেখে দিয়ে কিন্তু এই রাশিয়ান সেনাবাহিনীর কাছে তাদেরকে বিক্রি করে দেয়। এবং তার অডিও বার্তার মাধ্যমে আমরা আরেকটি বিষয় জানতে পারি যে মাদারগঞ্জে দুই যুবক রয়েছে, মফিজ মিয়া এবং যে আরিফ হোসেন, তারা কিন্তু একটি ড্রোন হামলায় তারা মৃত্যুবরণ করেছেন। তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি জামালপুর সদর উপজেলার যে গুদাসিমলা এলাকার আরমান আলীর বাড়িতে। আমরা একটু তার বাবার সাথে কথা বলবো। আচ্ছা, আপনার ছেলে তো রাশিয়ায় গিয়েছিল, তো এখন সর্বশেষ আপনার ছেলের সাথে কবে যোগাযোগ হয়েছে এবং এখন তাদের কি অবস্থা বলেছে? সর্বশেষ যোগাযোগ আছে এই মাসের ৫ তারিখে, তারপরে যোগাযোগ না, ১ মাস হয়ে গেল। ছেলে আছে না বাইসা আছে সব বলতে পারতেছি না, আল্লাহ জানে। কি চান এখন? আমার ছেলে চাই, ছেলের কাছে ছেলে বা পয়সা আছে না আছেন সরকারের কাছে আবেদন, আমার ছেলেরা ফেরত চাই। এবং ৩০ জন ছেলে গেছে, ৩০ দিনের মধ্যে যারা যারা পাইছে তারা সবাই ফেরত চাই।
জি, ধন্যবাদ আপনাকে। তেমন আপনাকে আরেকটি কথা বলে রাখি তো, আমরা আরমান আলীর আরেকটি ভিডিওর মাধ্যমে যে বিষয়টি জানতে পেরেছি যে আসলে তাদেরকে যে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধের যে ফ্রন্ট লাইন হিসেবে কিন্তু তাদেরকে পাঠানো হয়েছে। তো পরিবারের একটি দাবি, তাদের ছেলেরা বা তাদের সন্তানরা যে অবস্থায় থাকুক না কেন তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনা হয় এবং দালাল চক্রের যেন শাস্তি নিশ্চিত করা হয়। তামান্না। আলমগীর, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মিরাজ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, মিরাজের সঙ্গে কথা বলতে চাই। মিরাজ, শরীয়তপুরেও আসলে একই অবস্থা, বহু যুবক আসলে উন্নত জীবনের আশায় মানব পাচারকারীদের চক্রের হাতে পড়েছে। উদ্ধারে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং তাদের স্বজনরা কি বলছেন? জি তামান্না, আপনি যেমনটা বলছিলেন, বিশেষ করে আমাদের এই শরীয়তপুরের একটি উপজেলা কিন্তু রয়েছে যেটা নড়িয়া উপজেলা। সেখানে কিন্তু বিশেষ করে ইতালি প্রবাসী অধ্যুষিত একটি উপজেলা। আমরা যদি সেই গ্রামটির কথা বলি, সেই গ্রামে এমন কোনো ঘর মানে কমই আছে যেখানে কিন্তু ইতালি প্রবাসী নেই। এবং এই ইতালি প্রবাসী থাকার কারণেই কিন্তু এই এলাকার মানুষ ইতালিতে যাওয়ার জন্য তারা বৈধ পথ ছাড়াও কিন্তু অবৈধ পথ বেছে নিচ্ছে এবং তখনই ঘটছে বিপত্তি। এবং এই বিপত্তির ফলে তারা বিশেষ করে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে বিশেষ করে লিবিয়া হয়ে যখন তারা ইতালিতে ঢুকতে যাচ্ছে তখনই তারা দালালের খপ্পরে পড়ছে এবং সেখানে তাদেরকে গেম করে দেওয়া হচ্ছে এবং সেই গেম করে তাদেরকে আটকে রেখে তাদের পরিবারের কাছ থেকে কিন্তু লাখ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। এবং এই বিষয়ে কিন্তু প্রশাসনের কাছে বিশেষ করে যে ভুক্তভোগীর পরিবার তারা কিন্তু মামলা করছে এবং সেই মামলায় যে স্থানীয় যে দালালরা রয়েছেন, স্থানীয় দালালরা কিন্তু তারা গ্রেপ্তার হচ্ছেন এবং আইনি মারপ্যাচের কারণে আবার তারা বের হয়ে যাচ্ছেন। সুতরাং যদি আমি বলতে চাই যে এই ক্ষেত্রে কিন্তু তারা আইনি সহায়তা কিন্তু তারা পায় না বললেই চলে। তাদেরকে আসলে তারা সেই প্রকৃত আইনি সহায়তা থেকে তারা বঞ্চিত হচ্ছে, এমনটাই কিন্তু আসলে আমরা জানতে পেরেছি প্রশাসনের সাথে কথা বলে এবং আইনজ্ঞদের সাথে কথা বলে। তো আমরা এই মুহূর্তে একটু এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই, বিশেষ করে একজন মানবাধিকার কর্মী এবং আইনজীবী অ্যাডভোকেট মাসুদুর রহমানের সাথে। আসলে মাসুদুর রহমান সাহেব, আপনি জানেন যে আমাদের এই শরীয়তপুরে অনেক যুবকরা কিন্তু ইউরোপে যাওয়ার জন্য তারা কিন্তু প্রতারিত হচ্ছে এবং সেখানে তাদেরকে পাচার করে দেওয়া হচ্ছে। এই বিষয়ে আসলে আইনি সহায়তার ক্ষেত্রে আপনারা কতটুকু তাদেরকে সহায়তা করতে পারেন? আসলে বিষয়টা হচ্ছে যে আইনি সহায়তার কথা যদি আমরা বলতে যাই, সেক্ষেত্রে প্রাথমিক স্টেজে মামলা দায়ের হচ্ছে, তদন্ত হচ্ছে, কিন্তু এক্ষেত্রে আমাদের যারা ভুক্তভোগী বা ভুক্তভোগীর পরিবার যে মামলাগুলো করে থাকেন, তারা সেই মামলাগুলোর মধ্যে সত্য ঘটনার পাশাপাশি কিছু অতিরঞ্জিত কিছু বিষয় নিয়ে আসেন, যার কারণে এই সাক্ষীর অভাবে এবং তদন্ত করতে গেলে তদন্ত কর্মকর্তা তদন্ত ক্ষেত্রে সাক্ষীদের সেভাবে জোরালো এভিডেন্স পায় না। এবং আমাদের দেশের মানুষ, আমি বলবো যে এক কথায় অসচেতন। তারা এই যে টাকা পয়সা লেনদেন করে তার কোনো ডকুমেন্টস রাখে না বা লিখিত কোনো কিছু রাখে না, যার কারণে আত্মীয় স্বজনের পরিচিতির মাধ্যমে এই দালালরা প্রবেশ করে এবং সেক্ষেত্রে তাদেরকে বিশ্বাস করে এই টাকা দিয়ে প্রতারিত হয়। জি, আপনাকে ধন্যবাদ অ্যাডভোকেট মাসুদুর রহমান সাহেব। শুনছিলেন তামান্না যে প্রতারিত হওয়ার যে কৌশলগুলো। ধন্যবাদ অসংখ্য আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।